হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনালি সায়েন্স টিউটোরিয়াল। আজকে পরিবেশের জন্য ভাবনার পার্ট 6 নিয়ে চলে এসেছি। পার্ট 5 পর্যন্ত আমরা অলরেডি অনেক টপিক নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেই টপিকগুলো দেখোনি, তো তোমরা আগে ওই টপিকগুলো দেখে নাও, তাহলে এই পার্টের টপিকটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো পার্ট 6-এ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন অপ্রচলিত শক্তি এবং তার ব্যবহার। ঠিক আছে, তো যে অপ্রচলিত শক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব সেইগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, মানে এই শক্তিগুলো কী ধরনের শক্তি এবং তাদের ব্যবহার। তো আজকে এই টপিকগুলো শুরু করার আগের দিন আমি দুটো জিনিস মিস করে গেছিলাম, সেই দুটো জিনিস নিয়ে আগে একটু বলে দিই, তারপরে আমি এই টপিকটা নিয়ে অবশ্য আলোচনা করব। তো আগের দিন আমি এখানে বইয়ে একটা ছক দিয়ে দেওয়া ছিল যে কয়েকটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কত হয়, মানে এগুলো এক একটা শর্ট কোশ্চেনে আসতে পারে। তো সেই জন্যই তোমাদেরকে বলে দেওয়া যে এইগুলো একটু দেখে নেবে, যে খুব জোর করে মনে রাখতে হবে তা নয়, তবে যদি পারো তো কয়লা, ডিজেল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন বা এমসিকিউয়ে তোমাদের দিতে পারে। আর একটা টপিক হচ্ছে যে এক মিনিট দাঁড়াও, আর একটা টপিক হচ্ছে যে কোন যন্ত্রের সাহায্যে আমরা তাপন মূল্য মাপতে পারি। তো এটাও একটা শর্ট কোশ্চেনে আসার মতো জিনিস, যে সেটা হচ্ছে বম্ব ক্যালোরিমিটার, মানে তাপন মূল্য বম্ব ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারি। তো এটাও একটা জিনিস আমার বলা হয়নি, তো আজকে আমি বলে দিলাম। তো এরপরে আমি আজকের টপিকটা শুরু করব। সেই টপিকটা হচ্ছে যে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন অপ্রচলিত শক্তি এবং সেই সব শক্তির ব্যবহার। চলো তাহলে শুরু করি। তাহলে প্রথমেই আমরা পড়ে নিই সৌরশক্তি কী এবং সৌরশক্তির ব্যবহারগুলো কি কি। সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে আমরা যে শক্তি পাচ্ছি তাকেই কিন্তু বলছে সৌরশক্তি। ঠিক আছে, মানে এর উৎস হচ্ছে কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, মানে সূর্যের মধ্যে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে তার ফলে যে আমরা আলোক শক্তি এবং তাপ শক্তি পাই, সেই শক্তি হচ্ছে সৌরশক্তি। এবং সৌরশক্তির মধ্যে আগেই বললাম যে তাপ শক্তিও থাকে এবং আলোক শক্তিও রয়েছে। এটা সৌরই না, এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এটা সৌরশক্তি। ঠিক আছে, এটা আর একটা কোথায় দেখলাম যেন, এই যে এখানটায়। ঠিক আছে, সৌরশক্তি। তো এই সৌরশক্তির ব্যবহার কি কি? দেখো, সৌরশক্তিকে বর্তমান সময়ে বিভিন্নভাবে কাজে লাগিয়ে আমরা অপ্রচলিত শক্তি রূপে কিন্তু ব্যবহার করছি, এবং সেই সৌরশক্তি আমাদের সঞ্চয় করছে সৌরকোষ। তো সৌরকোষকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে আমরা সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি, এবং সেই তড়িৎ শক্তিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। দ্বিতীয় হচ্ছে, এখন যে কৃত্রিম উপগ্রহগুলো ছাড়া হচ্ছে তার মধ্যেও কিন্তু সৌরশক্তি হিসেবে মানে শক্তির উৎস হিসেবে সৌরকোষকেই ব্যবহার করা হচ্ছে। তো এই দুটো ব্যবহার রয়েছে। আরও দুটো ব্যবহার হচ্ছে যে ছোট ছোট সৌরকোষ ব্যবহার করে আমরা অলরেডি এখন বাজারে সোলার লাইট, সোলার ক্যালকুলেটর, সোলার ফ্যান, সোলার মোবাইল চার্জার প্রভৃতি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। এছাড়াও আমরা সৌরকোষ ছাড়াও সূর্য শক্তি থেকে, মানে তাপশক্তি থেকে আমরা গরম জল করছি, রান্না করছি, এগুলো কিন্তু সৌরশক্তি থেকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কার্য সম্পাদন করছি। তো এই গেল সৌরশক্তি কী এবং তার ব্যবহার। তো এইগুলো পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একবার করে মন দিয়ে ভালো করে পড়বে, তাহলেই কিন্তু মনে থেকে যাবে। এরপর আমরা পড়ব বায়ু শক্তি কী।
তাহলে বায়ু শক্তি কি? বায়ু শক্তি দেখো, আমরা বায়ু প্রবাহকে বা বায়ুর গতিশক্তিকে যদি কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে, মানে বায়ুকলের পাখা, যে পাখাগুলোকে ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকেই বলে কিন্তু বায়ু শক্তি। মানে সেই বায়ু শক্তিটাকে কি যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। মানে এখানে কি হচ্ছে, প্রথমে গতিশক্তি থাকছে প্রথমে, ঠিক আছে, মানে বায়ু প্রবাহটা গতিশক্তি, তারপরে সেটাকে টারবাইন চাকাটাকে ঘোরানো হচ্ছে, মানে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি। তারপরে সেটাকে কিসে কনভার্ট করা হচ্ছে না, তো বিদ্যুৎ শক্তিতে, ঠিক আছে, বিদ্যুৎ শক্তিতে। তাহলে আবার বলছি, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকেই কিন্তু বলে বায়ু শক্তি। এবার এই বায়ু শক্তির ব্যবহার কি কি? বায়ু শক্তির ব্যবহার বলতে গেলে 1 নম্বর তো আমরা পড়েই ফেললাম, যে দাঁড়াও, যে 1 নম্বর কি, বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে জলকে ওপরে তোলা যায়, ঠিক আছে, জলকে ওপরে তোলা। আর 3 নম্বর হচ্ছে গম পেশাই করা, ঠিক আছে, বা আটা কল চালানো। 3 নম্বর হচ্ছে আটা কল, মানে সবগুলোই কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ, মানে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে সেটাকে আমরা ব্যবহার করছি। আটা কল চালানো, লেখাটা একটু খারাপ হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আটা কল চালানো, ঠিক আছে। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি। এইগুলো কিন্তু খুব সোজা, একটু মন দিয়ে পড়বে। জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তিটা কি না, তো আমরা জানি যে চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে কি হয়, পৃথিবীতে সমুদ্রের জল মানে 2 বার ফুলে ফেঁপে ওঠে। মানে একে মানে যখন মানে 2 বার হয়, মানে একবার জোয়ার হয় একবার ভাটা হয়। তো জোয়ারের সময় কি হয়, সমুদ্র জলের উচ্চতা বেশি থাকে, যার ফলে সমুদ্রের জল বাঁধের মানে নদীতে ঢুকে আসে, এবং ভাটাতে কি হয়, নদীর জল সমুদ্রে ঢোকে। তো তখন জলের বেগটা মানে প্রবাহটা খুব বেশি থাকে, যার ফলে সেই প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়, এবং টারবাইন ঘুরিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকেই বলে জোয়ার ভাটার শক্তি। তো সেই জোয়ার ভাটার শক্তিতেও কিন্তু যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি, এবং সেই তড়িৎ শক্তিকে আমরা বিভিন্ন কাজে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো জোয়ার ভাটার শক্তিটাও আমাদের কি হচ্ছে, এক ধরনের অপ্রচলিত শক্তি, এবং সেটা আমরা প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি, এবং সেটা একটা এমন একটা শক্তি যেটা আমরা মানে অফুরন্ত কাল ধরে সেটা আমরা পেতে পারি। তো এই গেল জোয়ার ভাটার শক্তি। এর ব্যবহারটাও সেম, এর ব্যবহারটা হচ্ছে কি, তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তো আর একটা আমাদের যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে ভূতাপ শক্তি এবং বায়োমাস শক্তি। তো চলো ভূতাপ শক্তিটা কি তাহলে দেখে নিই। আর এই ভূতাপ শক্তিটাও মানে খুব সহজ একটা জিনিস, যে পৃথিবীর অভ্যন্তরে যে শিলা রয়েছে, সেই শিলা, উত্তপ্ত শিলা অবশ্যই, সেই শিলা থেকে যে প্রাপ্ত তাপ শক্তি, সেই তাপ শক্তিকেই আমরা ভূতাপ শক্তি বলি। তো ভূতাপ শক্তি থেকে আমরা সহজেই কী করি, ভূতাপ শক্তিকে আমরা কাজে লাগিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, এবং সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। তো ভূতাপ শক্তি এটা কাকে বলে গেল, এবং এর ব্যবহার যদি বলে যে ব্যবহার কি, তাহলে ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে, ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়, ঠিক আছে। তড়িৎ শক্তি উৎপন্ন করা
যায়। তো এই গেল ব্যবহার। তো আমি এই শক্তিগুলো কিন্তু খুব সহজ ভাষায় সহজ করে বলেও দিচ্ছি, লিখেও দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এইটুকু তোমাদেরকে মনে রাখতেই হবে, এবং কোনো কঠিন করে মনে রাখার দরকার নেই, সোজা করে অল্প করে মনে রাখলেই কিন্তু হবে। আর একটা শক্তি রয়ে গেল, সেটা হচ্ছে বায়োমাস শক্তি। তো চলো দেখে নিই বায়োমাস শক্তিটা কী। বায়োমাস শক্তি কী জানার আগে আগে বায়োমাস জিনিসটা কী সেটা আগে জানতে হবে। যে বায়োমাস হলো উদ্ভিদের মৃত অংশ বা প্রাণীর বর্জ্য পদার্থ, এদেরকে বলে বায়োমাস। ঠিক আছে, মানে বায়োমাস হলো একটা জৈব পদার্থ, মানে সেটা জ্বালানি রূপে ব্যবহৃত হয় এবং সেটা শক্তি উৎপন্ন করে। তাহলে বায়োমাসটা হলো যে কাঠ, কৃষি বর্জ্য পদার্থ, গোবর, এইগুলো বায়োমাস। মানে এর মধ্যে কার্বন থাকে এবং রাসায়নিক শক্তি ওই কার্বন যৌগের মধ্যে জমা থাকে। ঠিক আছে, তো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দেখো পরোক্ষভাবে কিন্তু সৌরশক্তি সঞ্চিত থাকছে। তাহলে বায়োমাসের মধ্যেও কিন্তু পরোক্ষভাবে সৌরশক্তি রয়ে যাচ্ছে। তাহলে এই গেল বায়োমাস এবং বায়োমাসের শক্তি। এবার আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলটা কি? বায়োফুয়েল হচ্ছে ওই কাঠ, কৃষি বর্জ্য বা গোবর জ্বালানি, যে এগুলোকেই বলছে বায়োফুয়েল। ঠিক আছে, আর এগুলোর ব্যবহার কি? এগুলোর তো ব্যবহার জানো, কাঠ পোড়ালে তাপ উৎপন্ন হয়, এইগুলো একটা জ্বালানি। এছাড়া গরু মোষের বর্জ্য পদার্থ মানে গোবর থেকে যে ঘুঁটে হয়, সেই ঘুঁটে থেকে তাপ উৎপন্ন হয় এবং সেটা রান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়া গোবর গ্যাস তৈরি হয়। তো এই সবগুলো বায়োফুয়েল এবং বায়োফুয়েলের ব্যবহার। তো আমরা যে অপ্রচলিত শক্তি পড়লাম এবং তার ব্যবহার পড়লাম, সেগুলো আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এরপরেও কিছু কিছু টপিক বাকি রয়েছে, বায়োগ্যাসের ব্যবহার, এছাড়া আরও কিছু কিছু টপিক রয়েছে। তো এগুলো আমি পরের দিন আলোচনা করে দেবো। আজকে এইটুকুই থাক, পরের দিন ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা।